ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভটা কেটে গেছিল। আমি আবার শুরু করেছি। তো শুরুতেই আমি আমার পরিচয়টা দেই। আমি আসিয়া খাতুন মিম। আমি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে আমি অনার্স মাস্টার্স সম্পন্ন করেছি। গত বছরে আমার মাস্টার্স শেষ হয়েছে। আর আমি বর্তমানে সরকারি প্রাইমারি স্কুলে আমি একজন শিক্ষক হিসেবে কর্মরত আছি। আর পাশাপাশি আমি নিউট্রিশনিস্ট হিসেবেও কাজ করছি। আমি কাজ করেছিলাম ইউনিসেফের সাথেও কাজ করেছিলাম, তো পরে আর কি সরকারি জবটা হওয়ার কারণে ওটা আর কি বাদ দিতে হয়েছে। তো এখন বর্তমানে অনলাইনে নিউট্রিশনিস্ট হিসেবে আর কি আমি কাজ করতেছি। আর আমি স্কুলে আছি। তো এই আমার ছোটখাটো পরিচয়। আর হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জাকিয়া মজুমদার। কেমন আছো আপু? আচ্ছা, তোমরা যারা জয়েন হয়েছো তারা একটু কমেন্ট করে জানাও, কারণ না হলে বুঝতে পারবো না যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বা আমার কথা শুনতে আমার সে ক্যামেরাটা ক্লিয়ার হচ্ছে কিনা, বা দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো। হ্যাঁ, একটু রেসপন্স করবা। ওকে, তো যেটা বলছিলাম যে আমরা হোম ইকোনমিক্স ইউনিটের জন্য ভর্তি পরীক্ষার জন্য যে বিষয়গুলা লাগবে, আমি সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। কারণ তোমাদের মধ্যে অনেকেই এই বিষয়গুলা জানো না, অনেকে আবার জেনেও মানে অনেক কিছু ক্লিয়ার না। তো আমি জানার পরেও আরেকটু তোমাদেরকে এনশিওর করতে চাই যে তোমাদের টোটাল 4টা বিষয়ে পরীক্ষা দিতে হবে। সেটা বাংলা, ইংরেজি আর আইসিটি। এই 3টা, যেটা সব বিভাগের জন্যই বাধ্যতামূলক। আর যেটা আরেকটা অপশনাল, সেটা তোমার বিভাগীয় একটা সাবজেক্ট যে কোনো একটা নিতে হবে। সেখানে অপশনাল হিসেবে তুমি কেমিস্ট্রি দাগাতে পারো, অথবা হিসাব বিজ্ঞান, অথবা খাদ্য পুষ্টি বিজ্ঞান, অথবা অর্থনীতি। এরকম 5টা সম্ভবত, অথবা সাধারণ জ্ঞান, এরকম 5টা তোমার অপশনাল সাবজেক্ট আছে। তো 3টা বিষয়ে আমাদের জোরালো প্রিপারেশন নিতে হবে, কারণ 3টাতে যদি আমরা 4টাতে টোটাল 25 মার্ক করে করে, তাহলে 100 মার্কস কভার হয়। তো সেখানে আমরা 3টা সাবজেক্ট যেটা বাধ্যতামূলক সবাইকেই আনসার করতে হবে, সেখানে কিন্তু 3×25 75 মার্ক। তো 75 মার্ক যদি হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু অনেক নাম্বার চলে আসে। তো 75 নাম্বার কিন্তু অনেক, 100-এর মধ্যে 75 কিন্তু অনেক নাম্বার চলে আসতেছে। তো এখানে তুমি যদি 70% নাম্বার তুমি ক্যারি করতে পারো, তাহলে কিন্তু সরকারি কিন্তু তোমার চান্স হওয়ার অনেকখানি সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। আমার 70% নাম্বার জন্য, তাহলে তোমার জন্য অনেক পজিটিভ একটা হবে যে তোমার যে সাবজেক্ট চয়েস দিবে পরবর্তীতে, সেখানে তোমার আশানুরূপ তুমি সাবজেক্ট পাওয়ার একটা চান্স থাকে। তো ইনশাআল্লাহ তোমাদের নিয়ে যেহেতু আমি চেষ্টা করতেছি, আমি প্রতি বছরই আমার তোমাদের মতো এরকম অ্যাডমিশন টেস্টের যারা থাকে ওদেরকে নিয়ে জাস্ট একটা এক্সাম ব্যাচ থাকে। তো এবার অনেকেই রিকোয়েস্ট করেছিল, তো সবার কথা আর কি ভেবে অনেকে লাস্টের দিকে প্রিপারেশন ওরকম থাকে না, বা অনেকে সবাই কোচিংও করতে পারে না, বা সবার ওরকম অ্যাবিলিটিটাও থাকে না। তো এই জন্য একেবারে সবার কথা চিন্তা করে কিন্তু যতটুকু কম ফি রেখে যতটুকু কাভার করা যায় সেটার জন্যই কিন্তু তোমাদের নিয়ে এই জার্নিটা শুরু করা। তো আশা করি তোমাদের ভালো কিছুই হবে। শেষ পর্যন্ত তোমরা
আমার সাথে লেগে থাকবে এবং চেষ্টা করে যাবে। পড়াশোনা ঠিকমতো করতে হবে, আর যে পড়াগুলো দেওয়া হবে সেগুলো অবশ্যই করতে হবে। কে কোন পর্যন্ত পড়েছো আমি তো জানি না আসলে কার কতটুকু পড়া হয়েছে, বা আগে কে কোন ব্যাকগ্রাউন্ডের ছিলা সে বিষয়ে আমি কিছুই তো জানি না। তারপর আমি একদম ধরে নিচ্ছি যে তোমরা একদম জিরো পজিশনে আছো, জিরো পজিশন থেকে তোমরা হচ্ছে আজকে শুরু করতে যাচ্ছ। তো মোটামুটি তোমরা হচ্ছে সময় পাচ্ছ, মে মাসের 2 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে তোমরা 2 মাস মতো ভালোভাবে সময় পাচ্ছ। তো এই 2 মাস আশা করি তোমরা ভালোভাবে চেষ্টা করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে, আচ্ছা জাকিয়া কমেন্ট করেছো, আপু কেমিস্ট্রি দাগালে কি ফুড এন্ড নিউট্রিশন সাবজেক্ট আসে? হ্যাঁ হ্যাঁ আসে, সমস্যা হয় না। তুমি যে কোনো একটা সাবজেক্ট দাগালেই হবে, কেমিস্ট্রিও দাগাতে পারো, সাধারণ জ্ঞানও দাগাতে পারো, ওটা সমস্যা হয় না, ওটা সমস্যা হয় না। ওখানে সাবজেক্টটা আসে কি তুমি কত স্কোর করতেছো সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে, এবং তোমার সাবজেক্ট চয়েসটা তুমি প্রথমে কি দিচ্ছ সেটা কিন্তু একটা বিষয়। আচ্ছা, নুবাবা তাসনিম বলছে আপু সায়েন্সের স্টুডেন্টরা কি পুষ্টি দাগাতে পারবে? হ্যাঁ পারবে, তুমিও দাগাতে পারবে। হ্যাঁ, কারণ ওটা একটু সহজ আছে, তোমরা যদি চেষ্টা করো তাহলে ওটার বেসিক যে বইটা আছে সেই বইটা তোমরা পড়ে ওইটাও তোমরা দাগাতে পারো, ওখান থেকে কিন্তু বেসিক কোশ্চেন আসে। আর হচ্ছে যে তোমাদের তো তোমরা তো যেহেতু রেগুলার ব্যাচে আছো, তোমাদের এক্সাম ব্যাচের কিন্তু ওই ইয়েগুলা আছে, ওই অপশনাল সাবজেক্ট যেগুলা সেগুলাও কিন্তু পরীক্ষায় 2টা 2টা করে আমি নিব। হ্যাঁ, ওগুলা তোমরা দিলে বুঝতে পারবা যে কি ধরনের প্রশ্ন আসবে, বা তোমরা আরেকটু কিভাবে পড়লে আরেকটু ভালো হবে। হ্যাঁ, তো তোমরা হচ্ছে ওই মূল বইটা ধরে তোমরা প্রস্তুতি নিতে থাকো, মূল বই পড়া শুরু করে দাও। আর হচ্ছে ইংরেজির জন্য যেটা, সেটা তো আমি বলছি যে আমরা তো ক্লাস নিবই, সেখান থেকে ওই ওই অনুযায়ী টপিক ধরে ধরে ওভাবে পড়তে হবে। আর বাংলাতে হচ্ছে তোমরা এখন তো ইংরেজি চলবে, তোমরা এর পাশাপাশি অন্য সাবজেক্টগুলোও তোমরা নিজেদের মতো করে পড়তে থাকো, কারণ সময়টাকে ভালো মতো কাজে লাগাও। যেহেতু খুবই কম সময়, দেখতে দেখতেই চলে যাবে, কিন্তু সামনে যেহেতু রোজার একটা সময় আসছে, তারপরে আবার ঈদ থাকবে, ঈদের একটা থাকবে, আমেজ থাকবে। তো ওই সময় একটু গ্যাপ পড়বে, তো এই সময়টা তোমরা একটু কাজে লাগাও। আর হচ্ছে বাংলা তো 2টা পার্ট থাকবে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। তো তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলা তোমরা ভালো মতো পড়ো, কবি পরিচিতি, তারপরে লেখক পরিচিতি, ভিতরের যে বইয়ের যে ইন্টারনাল যে বিষয়গুলা সেগুলা পড়ে, আর হচ্ছে তোমাদের ওই বাংলা ব্যাকরণ যেটা, ব্যাকরণের হচ্ছে ওই বই ধরে ধরে তোমরা পড়ে ফেলো। আর যতটুকু পারো অবজেক্টিভগুলা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করতে থাকো, আর যখন ক্লাস করবা তখন তো ওটা রিভিউ হয়ে যাবে। আর বাকি থাকছে হচ্ছে আইসিটি। আইসিটিটা হচ্ছে মূল বই পড়তে হবে, মূল বই, এটার মূল বই থেকেই কোশ্চেনগুলো আসে। হ্যাঁ, আর কি কি বিষয়ে প্রশ্ন আসে বা কি কি পড়তে হবে সেটা আমি যখন ক্লাস নিব তখন সব বলে দিব। আর হচ্ছে অপশনাল যে সাবজেক্টগুলো সেগুলা তো মূল বইয়ের পাশাপাশি তোমরা যে কোনো একটা গাইড বুক ফলো করবা। আর যারা সাধারণ জ্ঞান দাগাবা তারা হচ্ছে যে কোনো প্রকাশনীর একটা বই তোমরা নিতে পারো। তোমরা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আছে ওখানে, আর হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, আর একটা হচ্ছে সাম্প্রতিক বিষয়, 3টা মিলিয়ে হচ্ছে যারা সাধারণ জ্ঞান দাগাবে তাদের হচ্ছে 3টা বিষয় কিন্তু মাথায় রেখে পড়তে হয়। সাম্প্রতিক থেকে ওরকম আসে না যদিও, তারপরেও আসে, কিছু কিছু আসে, 2-3 মার্কসের সাম্প্রতিক থাকে। তো বাংলাদেশ আর আন্তর্জাতিক বিষয়ে কভার করার জন্য তোমাদের যে কোনো প্রকাশনীর একটা বই কিনলেই হয়ে যায়। তো যাই হোক, তোমরা হয়তো এই বইগুলা তোমরা কালেক্ট করে নিবা। আর যদি কেউ যদি বই এখন পর্যন্ত কালেক্ট না করে থাকো তাহলে তোমরা চেষ্টা করবা অতি শীঘ্রই বইগুলো কিনে পড়া শুরু করার জন্য। তো ঠিক আছে, আর কথা না বাড়াই আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। যেহেতু প্রথম ক্লাস, একটু ইন্ট্রোডাক্টরি ক্লাসই বলা চলে। ওকে, তাহলে আজকে হচ্ছে ইংরেজি পড়বো আমরা। প্রথমেই হচ্ছে ইংরেজিতে পড়বো হচ্ছে
পার্টস অফ স্পিচ। আচ্ছা, আমার লেখাগুলো দেখা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও তো আপু, লেখা ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, পার্টস অফ স্পিচটা কি জানো? পার্টস অফ স্পিচটা মূলত হচ্ছে বাক্যের অংশ, বাক্যের অংশ। এটা হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। নাউন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে, প্রতি বছরই কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। নাউন, তারপরে হচ্ছে প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন। তাহলে হচ্ছে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই হচ্ছে পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো এখানে আজকে হচ্ছে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে নাউন নিয়ে পড়ব। এটা পরীক্ষা এখান থেকে প্রশ্ন খুব আসে যে নাউনের ক্লাসিফিকেশন, তারপরে এই শব্দটা কোন ধরনের নাউন, এরকম প্রশ্ন আসে। ওকে, নাউনটা হচ্ছে কি যে কোনো কিছুর নামকে বোঝাবে। নাউন বলতে বোঝায় কি যে কোনো কিছুর নামকে বোঝায়। কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, এরকম। তো এই নাউন আবার হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে কংক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কংক্রিট নাউনটা কি? যেটা হচ্ছে দেখা যায়, গন্ধ দিয়ে অনুভব করা যায়, স্পর্শ করা যায়, তারপরে শোনা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি এটার কোনো বাহ্যিক কোনো অস্তিত্ব নাই, কল্পনা করা যায়। যেমন হতে পারে, উদাহরণগুলো যদি লিখি, যেমন এটার ক্ষেত্রে হতে পারে চাইল্ড, তারপরে টেবিল, বুক, এরকম।
আর অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে হচ্ছে অনেস্টি, কাইন্ডনেস, লাভ, হেট, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এখন এই যে কংক্রিট নাউনটা না, এই কংক্রিট নাউনটাকে আবার ক্লাসিফিকেশন করা যায়। তাহলে আমরা জানলাম যে নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কংক্রিট নাউন আর আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এখন হচ্ছে আমরা এই কংক্রিট নাউনকে আবার ক্লাসিফাই করব। কয় ভাগে করা যায়? এটাকে আবার 4 ভাগে করা যায়। নাম্বার 1 হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, নাউনের বাংলা নাম কি সেটা তো জানোই আমরা। এটার বাংলা নাম কিন্তু বিশেষ্য। বাংলা ব্যাকরণের মধ্যে আমরা পড়ব পদ, ওই পদটাই কিন্তু তোমার পার্টস অফ স্পিচ। সেখানে কিন্তু পদ 5 প্রকার, ওটা বাংলাতে পড়বো আমরা। তো এটাতে আসি, প্রপার নাউন। প্রপার নাউন, তারপরে হচ্ছে কমন নাউন, কমন নাউন, তারপরে কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। তো প্রপার নাউনটা কি? প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর নির্দিষ্ট নাম বোঝাবে, সেটা হচ্ছে প্রপার নাউন। তারপরে হচ্ছে যেমন হতে পারে তোমার যেমন ঢাকা। তারপরে হচ্ছে কোনো ব্যক্তির নাম হতে পারে, যেমন কোনো ব্যক্তির নাম এই যে তোমাদের যে নির্দিষ্ট নাম সালমা, রহিম, এই নামগুলো হচ্ছে তোমার প্রপার নাউন। কমন নাউন হচ্ছে সাধারণ একটা নাম বোঝাবে, যেটা জাতি বা শ্রেণীবাচক নাম বোঝাবে। সাধারণ নাম যেটা জাতি বা একটা শ্রেণীকে বোঝাবে। আর কালেকটিভ নাউন হচ্ছে কি সমষ্টিবাচক, একটা দলকে বোঝাবে। আর ম্যাটেরিয়াল হচ্ছে বস্তুবাচক বা উপাদানবাচক, যেটাই বলি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই হলো নাউনের ক্লাসিফিকেশন। ওভারঅল যদি আমরা বলি যে নাউন কত প্রকার, তাহলে কিন্তু দেখো টোটাল আসতেছে হচ্ছে 5 প্রকার। 1 প্রপার নাউন, 2 কমন নাউন, 3 কালেকটিভ নাউন, 4 ম্যাটেরিয়াল নাউন, 5 অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই হচ্ছে টোটাল 5 প্রকারের নাউন। যদি এরকম হয় যে নাউন প্রধানত কত প্রকার, মেইনলি কত ধরনের, তখন কিন্তু 2 ধরনের। আর যদি ওভারঅল হিসাব করি তখন কিন্তু টোটাল 5 ধরনের নাউন আসবে। এটুকু ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট করে জানাও তো এটুকু বুঝেছো কিনা। আচ্ছা, আমি এখানে কয়েকটা প্রপার নাউন লিখে দেই, তাহলে তোমাদের আর একটু বুঝতে সুবিধা হবে। যেমন কি বলেছিলাম যেন প্রপার নাউনে, যেমন ধরো ঢাকা, তারপরে বাংলাদেশ,
রবীন্দ্রনাথ। দ্য পদ্মা। নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, তাহলে নির্দিষ্ট নাম বোঝালে এটা হচ্ছে প্রপার নাউন। আর হচ্ছে এখন সেই কমন নাউন। কমন নাউনে যেমন হতে পারে ম্যান, বয়, গার্ল, তারপরে স্টুডেন্ট, স্টুডেন্ট। আচ্ছা, আর একটা বিষয় বলি, তোমার প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে কিন্তু অনেক সময় কিন্তু কাছাকাছি চলে যায়, মনে হয় যে এটাই হবে প্রপার নাউন বা মনে হবে যে এটাই কমন নাউন, দুটো কিন্তু খুবই কাছাকাছি মনে হয়, সামান্য পার্থক্য আছে। আমি যদি একটু কম্পেয়ার করে দেখাতে যাই, সেটা হচ্ছে যেমন ধরো এটা হচ্ছে কি ঢাকা, তারপরে হচ্ছে রাজশাহী, ঢাকা, রাজশাহী, তারপরে খুলনা, খুলনা। এগুলা দেখো সবগুলোই কিন্তু এক একটা কিন্তু স্পেসিফিক এক একটা নাম, স্পেসিফিক কিন্তু এক একটা প্রপার নাউন। ঠিক আছে, তাহলে তোমার এগুলোর কিন্তু আমার একটা সাধারণ নাম আছে। সাধারণ নাম কি? এগুলা যেহেতু প্রপার নাউন, এদের সাধারণ নাম হচ্ছে সিটি। সিটি, সিটি মানে কি? শহর। আমি কি নির্দিষ্ট কোনো শহর বলছি? না, যে কোনো একটা শহর হতে পারে, সেটা ঢাকা হতে পারে, রাজশাহী খুলনা হতে পারে, সাধারণ একটা নাম। এটা হবে কি কমন নাউনের ভিতরে যাবে। আর যদি বলি স্পেসিফিক করে বলি, নির্দিষ্ট করে বলি, তখন সেটা চলে যাবে প্রপার নাউনের মধ্যে। আবার যদি আরেকটা দেখি, ধরো পদ্মা, তারপরে যমুনা। হ্যাঁ, এগুলো কি এক একটা দেখো নদীর নাম চলে আসতেছে, তাই না? নির্দিষ্ট নদী। কিন্তু আমি যদি বলি শুধু বলি যে রিভার, তাহলে রিভারটা হচ্ছে কি কমন নাউন, সিটিটা কি কমন নাউন। তারপরে আবার ধরো বললাম যে ধরো তাসনিম আর হচ্ছে জাকিয়ার কথাই বই, তাসনিম আর জাকিয়া, তাহলে তোমাদের কমন নাউন কি হবে? তোমাদের কমন নাউন কিন্তু হবে কি গার্ল। আবার যদি অপোজিট ভাবে যদি চিন্তা করি, ধরো করিম, সালাম, এরকম যদি বলি, তখন কমন নাউন আসবে কি বয়। ঠিক আছে, তাহলে এদের কিন্তু কম্প্যারিজন এভাবে হচ্ছে যে যখন নির্দিষ্ট নাম আসবে সেটা হয়ে যাবে কি প্রপার নাউন, আর যখন সাধারণ একটা নাম বোঝাবে সেটা হয়ে যাবে হচ্ছে তোমার কমন নাউন। এইটা কোন ধরনের নাউন? আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। Anita is a good girl. এখানে আনিতা আর এই গার্ল কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ একটু বলো তো। কমেন্টে লিখে দাও, আনিতা আর হচ্ছে গার্ল এই দুইটার ভিতরে কে কোন ধরনের পার্টস অফ স্পিচ?
আচ্ছা, নুবা বলেছো যে আনিতা হচ্ছে নাউন আর হচ্ছে গার্ল হচ্ছে কমন নাউন। হ্যাঁ, সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, আমাদের কোয়েশ্চেনগুলো এরকমই হবে যে এক একটা সেন্টেন্স দেওয়া থাকলো বা সেখান থেকে যে কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকলো, সেটাকে বললো যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, এরকম থাকবে। তো আমাদের এই নাউনের ভিতরে আমরা প্রপার নাউন আর কমন নাউনের ভিতরে কিন্তু আমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে একটা ইয়ে আছে নতুন, একটু এক্সেপশনাল, তবে এটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন এই জিনিসটা কি? প্লুরাল এবং কমন নাউন সেটা হচ্ছে কি, কোনো নাউন যদি একের অধিক হয়, কোনো নাউন যদি একের অধিক হয় তাকে প্লুরাল কমন নাউন বলে। আচ্ছা, যেমন তোমার হতে পারে যে দা রিচ, অথবা হতে পারে দা পুর। এরা হচ্ছে কি, এরা দেখো দা রিচ, দা পুর, এগুলা হচ্ছে তোমার একের অধিক, একজনকে বোঝাচ্ছে না, এগুলা হচ্ছে একের অধিক জনকে বোঝাচ্ছে। এরা হচ্ছে তোমার প্লুরাল কমন নাউনের উদাহরণ। তোমার এরকম প্রশ্ন হতে পারে যে ধরো দা পুর আর অলওয়েজ আনহ্যাপি। এখানে দা পুয়ারের নিচে ধরো আন্ডারলাইন করা আছে, বলো যে এখন দা পুয়ার হচ্ছে কোন ধরনের নাউন, তুমি সেটা আইডেন্টিফাই করো। অপশানে দেয়া আছে প্লুরাল কমন নাউন, প্লুরাল প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তখন কিন্তু দা পুয়ারের আনসার হবে কিন্তু প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন, এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এরকম দা রিচ একইভাবে এটাও কিন্তু প্লুরাল কমন নাউনের ভিতরে পড়বে। আচ্ছা, এরপরে আসি তাহলে, কমন নাউন গেল, প্রপার নাউন গেল, কমন নাউন গেল।